জুলাই আন্দোলনের 2 বছর শ্রদ্ধায় শহীদদের স্মরণ করছে দেশ। বিভিন্ন রাজনৈতিক দলের মাসব্যাপী কর্মসূচি। আপিল বিভাগে আটকে আছে হলি আর্টিজান মামলার বিচার। 10 বছর পূর্তি ঘিরে দূতাবাসের নানা আয়োজন। কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের। ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার তাগিদ। এবং 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি শুরু হচ্ছে কাল। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে পরীক্ষা। স্বাগত ওয়ান বুলেটিনে, আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের মাস শুরু হলো আজ। 2024 সালের 1 জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলন, যা পরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের রূপ নেয়। জুলাইয়ের শেষার্ধে প্রতিদিনই ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে। 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। নানা কর্মসূচির মাধ্যমে জুলাই শহীদ এবং অসংখ্য আহত ছাত্র জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশবাসী। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশ গড়তে জুলাই জাগরণ শিরোনামে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। মাসব্যাপী কর্মসূচি আছে জামায়াত ইসলামেরও। মানুষের স্বার্থে 5 আগস্টের চেয়েও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপন এবং কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি একসময় জোটবদ্ধভাবে রাজনীতি করলেও এখন নিজেদের স্বার্থে 71-এ জামায়াতের অবস্থান নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। বিএনপির মধ্যে অনেক স্বাধীনতা বিরোধী লোক ছিল দাবি করে জামায়াত নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে গুপ্ত থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বিএনপি। পার্লামেন্টে প্রশ্ন করেন 71-এর ভূমিকা অমুক দলের কি ছিল, তমুক দলের কি ছিল, আপনাদের কি ছিল, আপনারা জানেন না? সেই পাকিস্তান আমলের সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা কোন দল পালন করেছিল, সেই দলের সেই সময়কার নেতৃবৃন্দ তার ব্যাখ্যা, তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছে। ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আবার পুনরায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে, নতুন বিপ্লবের জাগরণ তৈরি করে আরেকটি বিপ্লব সংগঠিত করে 90 স্বৈরাচারের পতন ঘটানো হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে 1 জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। রিজভী বলেন, জুলাই শহীদদের স্মৃতি সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি যোগায়। তাই শহীদদের স্মরণ শুধু একটি দিন বা একটি মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আত্মত্যাগ প্রতিদিন স্মরণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো গণবিরোধী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, তারা ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো সব শেষ হয়ে যায়নি। আদার বাদার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, তার বিভিন্ন আলামত আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। কিশোর গ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, শুধু পুলিশকে সব দায়িত্ব দিলে হবে না, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, বাবা মাকে নজরে রাখতে হবে। পশ্চিম শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে একথা বলেন তিনি। আরো বলেন, পানি, গ্যাস, জলাবদ্ধতা শেওড়াপাড়ার বড় সমস্যা, এগুলো সমাধানে সরকারের কাছে আহ্বান জানান তিনি। অভিযানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম অগ্রাধিকার ভিত্তিতে শেওড়াপাড়ার সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনেজ যা করার প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ। আগে সচেতনতা দরকার, সব পুলিশের উপর দিলে চলবে না তো, আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে, কার সাথে উঠে কার সাথে বসে কখন কি করে কোথায় যায় এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম, পুলিশ সামাজিক এই জন্য আমাদের সকলের কিছু গার্জিয়ানশিপের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশ্বকে নাড়িয়ে দেওয়া হোলি আর্টিজান মামলার 10 বছর পূর্ণ হলো আজ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং কলঙ্কিত সন্ত্রাসী হামলা এটি। 2016 সালের 1 জুলাই হামলায় নিহত হন 22 জন। সেই রাতেই সেনা কমান্ডো অভিযানে নিহত হয় 5 হামলাকারী। নিহতদের মধ্যে ছিলেন 9 ইতালীয়, 7 জাপানি, 1 ভারতীয়, 2 বাংলাদেশি এবং 1 জন বাংলাদেশি আমেরিকান। এছাড়া হামলা ঠেকাতে প্রাণ দেন 2 পুলিশ কর্মকর্তা। 2016 সালের এই প্রাণঘাতী হামলার মামলায় 2019 সালে 7 জনের ফাঁসির রায় হয়। 2023 সালে হাইকোর্ট সাজা বদলে আমৃত্যু কারাদণ্ড দেন। এখন শেষ ধাপে আপিল বিভাগের রায়ের অপেক্ষা। এবার হামলায় নিহতদের স্মরণে ইতালি দূতাবাসের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। কেবল আসল টাকা দিয়ে ঋণ মওকুফের সুযোগ পাচ্ছেন খেলাপি হয়ে যাওয়া ব্যক্তি। দুদিন আগে বিজ্ঞপ্তি করে নির্দিষ্ট শর্তে মূল অর্থ পরিশোধের মাধ্যমে সুদ মওকুফের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে খেলাপি কমাতে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইন কার্যকর করার ঘোষণাও দিয়েছেন গভর্নর। খেলাপি ঋণ কমাতে পুনর্তফসিল করার সুযোগ বহু বছর ধরেই থাকলেও সর্বশেষ 2023 সালে প্রথমবারের মতো পৃথক ঋণ পুনর্গঠন নীতিমালা চালু করা হয়, যাতে দীর্ঘমেয়াদে ঋণের শর্ত পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। শুধু 2025 সালেই 1,70,503 কোটি টাকা ঋণ পুনর্তফসিল করা হয়। এরপরও কমেনি খেলাপি। সবশেষ 29 জুন নতুন সার্কুলার জারি করে নির্দিষ্ট শর্তে মূল অর্থ পরিশোধের মাধ্যমে সুদ মওকুফের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার মুদ্রানীতি ঘোষণা শেষে খেলাপিদের জন্য নতুন আইন কার্যকর করার কথা জানায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, অর্থঋণ আদালত আইন সংস্কার এবং ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট আইন কার্যকর হলে কমবে খেলাপি। এটি প্রচলিত আইনের দীর্ঘসূত্রিতা কমিয়ে ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বোঝা থেকে মুক্ত করে ঋণ বিতরণে সাহায্য করে। মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। এই আইনটা যদি পাস হয় আমি মনে করি 2027-এ এটা একটা ভিন্ন মাত্রা পাবে। একই সাথে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট যদি হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে যেটা দেখা যাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে। অনিয়ম এড়াতে সব ব্যাংকে বিশেষ অডিট চলবে। এলসি পেমেন্টে জালিয়াতি ও ঋণ গোপনের মতো অনিয়ম ধরা পড়লে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও জানান গভর্নর। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ পুনর্তফসিল বা নতুন আইন করলেই হবে না। খেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা, পরিচালনা পর্ষদের সুশাসন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ অনুমোদন এবং কার্যকর এক্সিট পলিসি বাস্তবায়ন করতে হবে। কোনো একটা থার্ড পার্টি এন্টিটি তারা এই লোনগুলোকে টেক ওভার করে ফেলে। লোনের সাথে কি থাকে? কোলাটেরাল। দেখা গেছে ওই যে একটা বাড়ি দেওয়া আছে, 5 তলা বাড়ি, ঠিক আছে, ফ্যাক্টরি আছে, সেটা সেখানে আমি আমার স্টেক নিচ্ছি, ব্যাংক সেটার স্টেক থাকবে না, আমি এটাকে রিভাইভ করার ব্যবস্থা করব। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি দাঁড়িয়েছে 5,88,000 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 32% আর বাজেটের 67%। শুধু খেলাপি ঋণই নয়, পুনর্তফসিলের পরও অনাদায়ী ঋণ এবং অবলোপন করা ঋণ মিলিয়ে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 11 লাখ কোটি টাকা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপন করবে সরকার। সকালে বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে একথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি জানান, এজন্য 29.21 একর জমি বরাদ্দ পেয়েছে পুলিশ। এর মধ্যে বড় অংশের রেজিস্ট্রেশনও হয়ে গেছে। পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনার কথাও জানান আইজিপি। বলেন, পূর্বাচলে 6,500-এর বেশি পুলিশ নিয়োগ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয়রা। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র, 2টি পুলিশ লাইন স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 3টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। 5 বছর পর এবার পূর্ণাঙ্গ সিলেবাসে এবং সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন এই ব্যবস্থায় মেধার সঠিক মূল্যায়নের আশা যেমন রয়েছে, তেমনি প্রশ্ন ফাঁস বা দুর্যোগের মতো পরিস্থিতি নিয়ে রয়েছে কিছু শঙ্কাও। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের এইচএসসি পরীক্ষার্থীরা। বই খাতা আর নোটের পাতায় চোখ রেখে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চলছে। সারা দেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় কিছুটা সংশয় থাকলেও এতে মেধার প্রকৃত মূল্যায়ন হবে বলেই বিশ্বাস তাদের। অভিন্ন প্রশ্ন পরীক্ষা হওয়ার কারণে অনেকেই হয়তো সুবিধা হবে, কারণ আগে যেমন ছিল যে ঢাকা বোর্ডের কোশ্চেন সহজ হচ্ছে, যশোর বোর্ডের কোশ্চেন বা কুমিল্লা বোর্ডের কোশ্চেন বা রাজশাহী বোর্ডের কোশ্চেন একটু হার্ড হচ্ছে, সবসময় দেখা যায় এটা। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন 570টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,17,177 জন পরীক্ষার্থী। পূর্ণাঙ্গ সিলেবাস এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় অধিকাংশ শিক্ষার্থী মনে করছেন এতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। প্রথম থেকেই আমাদের শিক্ষকেরা, কলেজের শিক্ষকেরা বা আমাদের হোম টিউটর যারা আছেন তারা যেভাবে প্রিপারেশন নিতে বলেছেন সেভাবে প্রিপারেশনটা নিয়েছি। যেহেতু আমাদের এবছর অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে সারা বাংলাদেশে, তো সেক্ষেত্রে আমাদের মূল্যায়নটা কাঙ্ক্ষিত হবে সেই আশা আমরা ব্যক্ত করছি। শিক্ষকদের মতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। তবে প্রশ্নপত্র ফাঁস, প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো কারণে পরীক্ষা স্থগিত হলে তার প্রভাব পড়বে সারা দেশে। এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারলে নতুন এই পদ্ধতি কার্যকর ও গ্রহণযোগ্য হবে। কোনো ভয় ভীতি নাই, সুন্দরভাবে তোমরা আগেও যেভাবে পরীক্ষা তোমাদের ভাইরা দিয়েছে তোমরা সেভাবে পরীক্ষা দিতে পারবে, তোমাদের এনে উৎকণ্ঠা হওয়ার কোনো যুক্তি নাই। তাদের মধ্যেও মূল্যায়নের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে যে ওই কম্পিটিশনে, ওই প্রতিযোগিতায় ঢাকার স্টুডেন্টের সাথে গ্রামের স্টুডেন্ট কতটা টিকে থাকতে পারবে। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমরা পরীক্ষা সুচারুরূপে সম্পাদন করার জন্য বিভিন্ন কেন্দ্রের ভিজিলেন্স টিম, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সকল দিকে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। যশোর শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী বেড়েছে 368 জন। পরীক্ষা হবে 240টি কেন্দ্রে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে গঠন করা হয়েছে একাধিক র্যাপিড ভিজিলেন্স টিম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8 কলেজে নেই কোনো পরীক্ষার্থী। এর মধ্যে কোনোটিতে একেবারেই শিক্ষার্থী ভর্তি ছিল না। আবার কোনো কলেজে পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা কলেজ রেজিস্ট্রেশন করলেও ফাইনালের জন্য ফর্ম পূরণ করেননি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনায় মানহীন প্রতিষ্ঠানগুলোকে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8 কলেজের কোনো শিক্ষার্থীই পরীক্ষা দিচ্ছে না। এর মধ্যে একটি 2000 সালে কুমিল্লার বারুড়া উপজেলায় প্রতিষ্ঠিত বেগম জহিরা মহিলা কলেজ। কলেজটির অফিস সহকারী জানান, 65 জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হলেও কেউই পরীক্ষার ফর্ম পূরণ করেনি। শিক্ষার্থীদেরকে অন্য কলেজে ট্রান্সফার দিচ্ছে যে ওইখান থেকে তারা পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই বছর এসে আমাদের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি। যে 65 জন শিক্ষার্থী আছে তার মধ্যে কেউ পরীক্ষা দিচ্ছে না, ঠিক আছে। রেজিস্ট্রেশন আছে, সবকিছু কমপ্লিট আছে, কিন্তু তারা পরীক্ষা দেবে না। ভিন্ন চিত্র কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাইটশালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটির স্কুল শাখা সুনামের সাথে চললেও 2012 সালে সংযুক্ত হওয়া কলেজ শাখা সফলতার মুখ দেখেনি। এবছর এই কলেজ থেকে 10 জন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করলেও এইচএসসি পরীক্ষার জন্য ফর্ম পূরণের যোগ্যতা অর্জন করতে পারেনি। স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা যারা ভালো A+ পায় তারা চলে যায় জুড়েতে, আর একটু কম যাদেরকে তারা উপজেলায় চলে যায়, আর যারা একটু বেশি দুর্বল তারা কি করে লোকালিটি আর একটু ভালো অবস্থা থাকতে এখানে চলে যায়। এই প্রবণতা কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের বাচ্চাদের প্রবণতা থাকে। এককভাবে কলেজের একটা অংশ তৈরি করতে পারে, তাহলে ইনশাআল্লাহ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় বা এমপিওভুক্ত হয়, তাহলে তাদের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, অথবা তাদেরকে সতর্কবাণী করে দেওয়া উচিত। শুধু শিক্ষকের বেতন দেওয়ার জন্য বা শিক্ষকদের আর্থিক ভরণ পোষণের জন্য, বরঞ্চ এটা করা যেতে পারে এই সমস্ত শিক্ষকদেরকে অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর করা যেতে পারে।
এদিকে গত বছর এইচএসসির ফল প্রকাশের পর সর্বনিম্ন ফলাফলের 13টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে বোর্ড। এবছর যে 8টি প্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষার্থী নেই সেই সব কলেজের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। টেস্ট যে পরীক্ষায় ওখানে পাশের কথা আছে তাদের ইসের মধ্যে, তা ওরা হয়তো সেন্ট আপ করার জন্য করতে পারেনি, সেভাবে হয়তো পাশ করেনি বলে তারা হয়তো আমাদের সাথে আর যোগাযোগ করেনি। এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো 2-1জনের রেজিস্ট্রেশন আছে, বাকি অনেকেরই রেজিস্ট্রেশন নাই, তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নিব যে কেন ছাত্র থাকলো না বা এগুলো বোর্ডকে আপনারা পূর্বে কেন অবহিত করলেন না। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 464টি প্রতিষ্ঠান থেকে 95,702 জন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনের সময় হলো একটি বিরতির, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বাড়ছে, ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে দেশে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। উত্তর, উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙন। কুড়িগ্রামে একই সঙ্গে দেখা দিয়েছে বন্যা এবং তীব্র নদী ভাঙন। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে জেলা নিম্নাঞ্চল। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের 34টি পয়েন্টে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, গ্রামীণ সড়ক ও গাছপালা। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। অনেকে পানিবন্দী হওয়ার আশঙ্কায় উঁচু স্থানে সরে যাচ্ছেন। এদিকে পানির চাপে 4 উপজেলার অন্তত 41টি পয়েন্টে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন নদী পাড়ে মানুষ। জামালপুরেও যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলের মাঠ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন জিও ব্যাগ ফেলেও বড় ধরনের ভাঙন রোধে কার্যকরী কোনো ব্যবস্থা নেই। পানি আজকে অনেক বাইরে গেছে, আজকে যদি আর একটু পানি বলে তাহলে আমরা ঘরে থাকতে পারবো না। আমাদের এখানে আস্থা চলে গেছে, আমরা এই আস্থা কাছে দাঁড়ায়। নদ নদীর পানি বৃদ্ধি ও নদী ভাঙনের আরো খবর জানাতে গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আফরোজা লুনা। আফরোজা, নতুন করে কোন কোন স্থানে আসলে নদী ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আতিফা, আপনাকে যেমনটি কয়েকদিন থেকে বলছিলাম যে গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র নদীর ফুলছড়ি পয়েন্টে এবং ঘাঘটের নিউ ব্রিজ পয়েন্টে কিন্তু 15 দিন যাবৎ পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে আজকে পাওয়া সকালে পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে পাওয়া খবরে জানা গেছে যে যমুনা, ব্রহ্মপুত্র এবং ঘাঘটের পানি কিছুটা কমেছে, অপরদিকে কিন্তু করতোয়া এবং তিস্তা নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে এই পানি কমা বাড়ার সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন এলাকার নদী ভাঙন। তবে গাইবান্ধার যমুনা, ঘাঘটের কিছু অংশে এবং ব্রহ্মপুত্রের কিছু অংশে ভাঙন শুরু হলেও কিন্তু হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও যেসব জায়গায় গভীর ভাঙনের সৃষ্টি হয়েছে সেই সব এলাকায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। তবে ইতিপূর্বে সুন্দরগঞ্জের বেলকা, কাপাসিয়া, হরিপুর, শ্রীপুর ইউনিয়নের বেশ কিছু চরাঞ্চল যেমন কাপাসিয়া, লালচামার এবং সিঙ্গিজানি এইসব এলাকায় কিন্তু ব্যাপক ভাঙনের ফলে অনেক বাড়িঘর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যারা বাড়ি সরিয়ে নিতে পেরেছেন তারা কিছুটা উঁচু স্থানে আশ্রয় নিলেও কিন্তু ভাঙন আতঙ্কে তাদের দিনরাত কাটছে। এবং এই এলাকার মানুষগুলোর যে অভিযোগ, তারা বলছেন যে শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড ঢিলেঢালা ভাবে কাজ করে এবং যখন ভরা বর্ষা মৌসুম শুরু হয় এবং নদীতে পানি বৃদ্ধির ফলে ব্যাপক ভাঙন শুরু হয় তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিছুটা নড়ে চড়ে বসে
সে সময় কাজ করলেও ভাঙন রোধের তেমন কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেন না। তবে এই এলাকার সবকিছু হারানো এই মানুষগুলোর এখন শুধু একটাই দাবি যে পানি উন্নয়ন বোর্ড যাতে শুষ্ক মৌসুমে নদীর তীর সংরক্ষণ করে এবং প্রয়োজনীয় বাঁধ নির্মাণ করে নদী শাসনের ব্যবস্থা করে স্থায়ীভাবে তাদের ভাঙন রোধ করে তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করে। এই মানুষগুলো, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে আছি। কয়েকদিন আগেও এই জায়গায় কিন্তু অন্তত 1-2 কিলোমিটার দূরে বেশ 10-12টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং তারা কিন্তু বাড়িঘর সরিয়ে নেওয়ারও সেই রকম সুযোগটি পায়নি। যারা সরিয়ে নিতে পেরেছে তারা নির্ঘুম রাত যাপন করছে। তো এই ছিল এখনকার মতো গাইবান্ধা থেকে নদী ভাঙন এবং পানি বৃদ্ধির সর্বশেষ। আতিফা। আফরোজা লুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছিলেন আফরোজা লুনা। যাচ্ছি পরের খবরে। প্রতিষ্ঠার 5 বছরেও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। ফলে প্রয়োজনীয় ইনডোর আউটডোর ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার শিক্ষার্থীরা। এর প্রতিবাদে গেল 21 জুন থেকে সব ধরনের ক্লাস এবং একাডেমিক কার্যক্রম বর্জন করে আন্দোলন এবং ধর্মঘট পালন করছে তারা। দৃষ্টিনন্দন হাসপাতাল ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে রোগীর চিকিৎসা নেই শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ। হাসপাতাল প্রতিষ্ঠার 5 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এমন পরিস্থিতিতে গত বছর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। চলতি বছরের জুনের মধ্যে হাসপাতাল কার্যক্রম চালু হবে এমন আশ্বাসের পর আন্দোলন থেকে সরে যায় তারা। কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও হাসপাতাল কার্যক্রম চালু না হওয়ায় আবারও শ্রেণীকক্ষ ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শ্রেণী কার্যক্রম ও একাডেমিক ভবন শাটডাউন করে 21 জুন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। প্রশাসনের কোনো বিন্দু পরিমাণ মাথা ব্যথা তো নাইও, ইভেন আমরা কেউই জানি না আমাদের ইন্টার্ন কোথায় হবে। কোনো নজির আছে যে মেডিকেলের শিক্ষার্থীরা হসপিটালের জন্য আন্দোলন করতেছে? 99% কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কেন হাসপাতাল চালু হচ্ছে না সেই নিয়েও আমাদের মনে প্রশ্নের উদয় হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা 2 বার ওয়ার্ড ক্লাস করে। তাদের ওয়ার্ড ক্লাস করতে হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে, পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। 3 ব্যাচের 175 জন শিক্ষার্থীকে 2টি বাসে করে সদর হাসপাতালে গিয়ে ওয়ার্ড ক্লাস করতে হয়, কিন্তু সদর হাসপাতালেও ডাক্তার সংকটের কারণে তাদের শেখানোর কেউ থাকে না। মেডিকেলে আমাদের যেই কেসগুলো দরকার হয়, যে ক্রিটিক্যাল কেসগুলো দরকার হয়, সেই ক্রিটিক্যাল কেসের বিন্দু মাত্র সদর হাসপাতালে নেই। আমরা যখন ওয়ার্ড ক্লাস করতে যাই তখন আমাদের সদর হসপিটালের যে ডক্টররা ওনারা একটু হাস্যরস করে বলেন যে এটা আসলে একটা রেফার্ড হসপিটাল। হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, কর্তৃপক্ষ চাইলে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। দ্রুত হাসপাতাল চালুর বিষয়ে আশাবাদী জেলা সিভিল সার্জন। ওদের এই বিষয়টা নিয়ে কাজ চলছে, কিন্তু সরকারি কিছু প্রসিডিউর আছে, আপনারা নিজেরা জানেন, হয়তো কিছু কাজ একেবারেই এখন চাইলে এখনই করা যায় না। কিন্তু আমরা ওনাদের প্রতি জোর দাবি জানাই যেন সেগুলোকে যত দ্রুত সম্ভব স্টুডেন্টদের স্বার্থে সেই কাজগুলো শেষ করে দ্রুত সম্ভব হাসপাতাল চালু করা যায়। একটা হসপিটাল ভবন যেখানে ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে, প্র্যাকটিক্যাল, সেই অবকাঠামোর কাজ আমাদের ইতিমধ্যে সম্পন্ন করেছি। হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো সময় আমাদের ভবনগুলো চাইলে আমরা হস্তান্তর দিতে পারব। এ অবস্থায় হাসপাতাল দ্রুত চালু ও নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিতের দাবিতে রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আমন মৌসুমে সার পাচ্ছেন না কুষ্টিয়া চাষিরা। চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। অল্প সার পেতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে কৃত্রিম সার সংকট। এজন্য ডিলারদেরকেই দায়ী করছেন তারা। ফলে আমন উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। অথচ এ নিয়ে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। শুরু হয়েছে আমন ধানের মৌসুম। জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত কৃষকরা। তবে এরই মাঝে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের দখলে সারের বাজার। ডিলাররাও মজুত করেছেন সার, তৈরি করেছেন কৃত্রিম সংকট। এতে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি টাকা দিয়েও পরিমাণ মতো সার পাচ্ছে না তারা। ফলে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমরা সারাও দিতে পারছি না, সারও পাচ্ছি না, তারা দিয়ে মাঠে যে লাগাবো সে লাগানোর কোনো ব্যবস্থাই করতে পারছি না। যদি ডিলারের কাছে যাই বলে যে আজকে পাবেন না, কালকে আসেন। কালকে যদি যায় তো 10 কেজির জায়গায় আমাদের 5 কেজি দেয়। সার ডিলার সিন্ডিকেট করছে, এই সার ডিলার আমাদের সার দিচ্ছে না। আবার যদি সার নিতে হচ্ছে
বস্তায় 2000 টাকা দিয়ে সার নেওয়া লাগছে। তবে সার সংকটের অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা, বলছেন ভিন্ন কথা। সার যা আছে আমরা যা বরাদ্দ পাইছি তা বিক্রি করতেছি, খালি শুধু ওই যে টিএসপিটা একটু গত 2 মাস বরাদ্দ নাই, এমন খুব চাহিদাও নাই। এদিকে সারের এমন সংকটে কৃষি বিভাগের নজরদারিতেও নাখোশ কৃষকরা। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তাও সার সংকটের অভিযোগ মানতে নারাজ। না, এখন তো সেরকম কোনো সংকট নাই, আমার কাছে এরকম কোনো অভিযোগ আসছে না। অবশ্যই ব্যবস্থা নেব। চলতি মৌসুমে দ্রুত সারের সরবরাহ স্বাভাবিক না করলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকরা। পাশাপাশি আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিবে শঙ্কা, এমনটাই মনে করেন কৃষিবিদরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় করছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে অতীতের সকল বাজেটের চাইতে আকার বড়, আয়ের লক্ষ্যমাত্রাও বড়, ব্যয়ের লক্ষ্যমাত্রাও বড়। অতীতের ধারাবাহিকতায় এই বাজেটেও ঘাটতি আছে এবং ঋণ নিতে হবে। উৎস 3টা: আভ্যন্তরীণ খাত, বৈদেশিক ঋণ এবং বৈদেশিক অনুদান। এর বাইরে থেকে আর নেওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসাবে আমরা এখনো আমাদের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারি। এর কারণ এটি নয় যে আমাদের সম্পদের অভাব, বরঞ্চ এর মূল কারণ হচ্ছে আমাদের ভিশন এবং সততার অভাব। একটা জাতি 54 বছরে 55 বছরে কোথায় গিয়ে পৌঁছবে এটা জাতি ঠিক করে না। জাতি যাদেরকে ম্যান্ডেট দিয়ে নেতৃত্বের দায়িত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, এটা ঠিক করারও দায়িত্ব তাদের। তো অতীতে 2 ধরনের সরকার আমরা দেখেছি। জনগণের দ্বারা নির্বাচিত, যে ফরম্যাটেই হোক নির্বাচিত সরকার, বা যেটাকে আমরা বলি গণতান্ত্রিক সরকার। আর 2টা অধ্যায়ে সামরিক সরকার ছিল। বেশিরভাগ সময় দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে, কিন্তু গণতন্ত্র আজ পর্যন্ত সুদৃঢ় কোনো ভিত্তি পায়নি। প্রথম দিকে মানুষের ভোটের অধিকার হারিয়ে যাওয়ার ফলে জাতি নিজেদের ভোটের অধিকারের প্রতি নিজেদের আগ্রহ হারিয়ে ফেলেছিল, যে ভোট দিলেই কি না দিলেই কি, রেজাল্ট তো যা হবার তাই হবে। এই ধরনের হতাশার একটা পিরামিডের উপর দাঁড়িয়ে জাতির একজন দরদি, বিচক্ষণ, দায়িত্বশীল তিনি জাতিকে একটা আউটলাইন দিয়েছিলেন, আলো দেখিয়েছেন, যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এমনই হবে। নির্বাচনের নামে সেখানে মহড়া হবে, কিন্তু নির্বাচনের রিফ্লেকশন হবে না। অধ্যাপক গোলাম আজম, তখন তিনি জামাত ইসলামের আমির ছিলেন, তার পক্ষ থেকে সর্বপ্রথম বায়তুল মুকাররম উত্তর গেইটে তখনকার ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান, দক্ষিণ গেইটে দক্ষিণ গেইটে জনাব আব্বাস আলী খান তিনি কেয়ারটেকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছেন। জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় করছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ওয়ান বুলেটিন আর একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। চাহিদার তুলনায় সরবরাহ কম, লোডশেডিংয়ে বিপর্যস্ত নাটোরে মানুষ, বরাদ্দ বাড়াতে এমপিদের চিঠি।